প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব পাট শিল্প নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম। আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে। আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। জি, শুরুতেই গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই যে সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে যে কয়েকটি পণ্যের পাটজাত ব্যাগ বাধ্যতামূলক ব্যবহারের জন্য। তো বিষয়টি আগামী 1 ডিসেম্বর থেকে সরকার অভিযান শুরু করবে। তো এতে কি আপনার কি মনে হয়, পাটের সে যেই স্বর্ণালী যুগের ফিরে আসবে? দেখুন, পাটের স্বর্ণালী যুগ ফিরে আসাটা অনেক বড় বিষয়। তার থেকে হচ্ছে যে পাটের জন্য যতটুকু ন্যূনতম বাজার নিশ্চিত করা দরকার, তার প্রেক্ষাপটে এটি একটি শুভ উদ্যোগ। 2010 সালে আসলে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়নের পরে এটি আসলে আইন প্রণয়নের পরে বাস্তবায়ন পর্যায়ে গিয়ে আমরা বিভিন্ন রকমের দীর্ঘসূত্রিতা দেখছি। দেখুন, 10 থেকে এখন 15, প্রায় 5 বছর হয়ে গেল, এখনও কিন্তু পূর্ণাঙ্গভাবে এটি বাস্তবায়ন করা যায়নি। যদিও এর মধ্যে 2-3 বার সময়কাল ধরে দেওয়া হয়েছিল, কিন্তু এটি বাস্তবায়ন করা যায়নি। এখন বলা হচ্ছে যে সরকার ক্র্যাশ প্রোগ্রামে নামবেন এবং এর ভিতরে পানিশমেন্ট থাকবে, ফাইন থাকবে, এবং এটি আসলে আমার মনে হয় যে এখন বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করাটা খুবই যৌক্তিক। এর একটি বড় কারণ হলো যে পাটজাত পণ্যের বিশ্বব্যাপী চাহিদা যেভাবে আসলে ওঠানামা করছে, তাতে দেশের ভিতরে যদি একটি নিশ্চিত বাজার রাখা যায় পাটজাত পণ্যের, বিশেষ করে চাল, গম, ডাল বা অন্যান্য যে সমস্ত পণ্য, আলু, এই সমস্ত পণ্য যদি পাটজাত ব্যাগের মাধ্যমে যদি ক্যারিং করার এই ব্যাপারটা নিশ্চিত করা যায়, তাহলে আমরা যেটা দেখেছি সিপিডি থেকে গবেষণা করে, যে প্রায় 70% উৎপাদিত পাটের বস্তা বা চট এটি দেশেই আসলে ব্যবহারের সুযোগ রয়েছে। আমরা এখনই অত বড়ভাবে বলতে চাই না, কিন্তু ন্যূনতমভাবে এটির বাস্তবায়ন যদি শুরু করা যায়, বিশেষ করে মিলার পর্যায়ে এটির বাস্তবায়ন, এবং একই সাথে সরকারি যে সমস্ত কর্পোরেশনগুলো এটি নিয়ে থাকে, যেমন চিনিকল নিয়ে থাকে এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান, খাদ্য মন্ত্রণালয় নিয়ে থাকে, তাদেরকে যদি বাধ্যতামূলক করা যায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে, এবং বেসরকারি পর্যায়ে যদি চালকল মালিক এবং অন্যান্য যে সমস্ত বড় বড় মিলার রয়েছেন, মালিক রয়েছেন, তাদের পর্যায়ে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই দেশের ভিতরে যেমন একটি নিশ্চিত বাজার রাখা যাবে এবং একই সাথে এর সাথে রপ্তানিমুখী বাজারটিও যদি সক্রিয় থাকে, আমার মনে হয় যে পাটের পণ্যের যে চাহিদা বা এই বাজার রয়েছে, সেটি আরও দ্বিগুণ বা আরও বেশি বৃদ্ধির সুযোগ রয়েছে। আচ্ছা, জনাব রেজাউল করিম, আপনার কাছে আসতে চাই যে 1 ডিসেম্বর থেকে তো সরকার যেই পদক্ষেপ শুরু করেছিল, তো এর জন্য তো বিপুল পরিমাণ কাঁচা পাটের দরকার এবং উৎপাদন সেই ক্যাপাসিটি আসলে আমাদের আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই, এই গত 1 নভেম্বর সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার এই ম্যান্ডেটরি জুট প্যাকেজিং একটা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাঁচা পাট রপ্তানি 1 মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। হঠাৎ করে এই কাঁচা পাট রপ্তানি বন্ধ করাতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেখেন, এই যে হঠাৎ করে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা সরকার বা বস্ত্র মন্ত্রণালয় বলেন আমাদের সাথে করেনি। এটা ম্যান্ডেটরি জুট প্যাকেজিং এক বাস্তবায়ন অবশ্যই আমরা সমর্থন করি এবং সরকারের এটা একটা ভালো পদক্ষেপ, যেটা মোয়াজ্জেম ভাই বলে গেলেন। 2010 সালে এটা সংসদে আইনটা পাস হয়েছে। 2014 1 জানুয়ারি থেকে ইনফ্যাক্ট এটাকে বাস্তবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দ্বিতীয় মেয়াদে আসার পরেও এতদিন পর্যন্ত কিন্তু এটা হয়নি। কিন্তু আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার ইতিমধ্যেই একটা পরিবেশের উপর সর্বোচ্চ আন্তর্জাতিক একটা পুরস্কার পেয়েছেন, আমরা এজন্য অভিনন্দন জানাই। এবং ওনার নির্দেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাহেব সিরিজ অফ মিটিং করে এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় উনি কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু বিষয় হলো, এটা করতে গিয়ে এই যে আপনার কাঁচা পাট রপ্তানিটা হঠাৎ করে আমাদেরকে বন্ধ করে দিল, এতে যে একটা বিরূপ প্রতিক্রিয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়া অনেকগুলো হতে পারে, এটা হয়তো উনি খেয়াল করেননি। যেমন উদাহরণস্বরূপ বলি যে দেখুন, 1 নভেম্বর প্রজ্ঞাপনটা জারি করলো যে 3রা নভেম্বর থেকে কাঁচা পাট রপ্তানি বন্ধ। তো আপনি জানেন যে আমরা রপ্তানির জন্য কিন্তু বিভিন্ন বন্দরে, মংলা বলেন, চিটাগং বলেন বা বেনাপোল দিয়ে ভারতের সাধারণত যায়,
এবং অর্ডারগুলো তো আগেই থাকে, এলসি খোলা থাকে। তারপরে মনে করেন 500 টনের একটা মাল, সে ফর এক্সাম্পল 250 টন মাল শিপমেন্ট হয়ে গেল থ্রু সি পোর্ট চিটাগংয়ে, একটা বার্জে অর্ধেক মাল রয়ে গেল আর বাকি অর্ধেক মাল গেল না। আমাদের ডকুমেন্টেশনের প্রবলেম হয়ে গেল, এবং বায়ারও তো হঠাৎ করে দেখবে যে হোয়াট ইজ দিস, তাদেরও তো এটা একটা র মেটেরিয়াল হিসাবে ইম্পোর্ট করে নিয়ে গেছে। আবার বেনাপোলে ধরেন যে আমাদের ভারতে যাচ্ছিল, তারা আমাদের ইদানিংকালের বড় ক্রেতা একটা কাঁচাপাট আমদানির ক্ষেত্রে। ওখানেও কিছু ট্রাক মনে করেন আমার 100 টন মাল আছে, 50 টন ওদিকে চলে গেল আর 50 টন আমার বেনাপোল বর্ডারে দাঁড়িয়ে রইল। এইটাতেও আরেকটা প্রবলেম হয়ে গেল। মানে মূলত কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত আমরা ইতিমধ্যে হয়ে গেছি। একই সাথে আপনার শ্রমিকরাও কিন্তু বেকার হয়ে গেল এই তাৎক্ষণিক সিদ্ধান্তর ফলে। এই জিনিসটা কিন্তু আরেকটু সুন্দরভাবে প্ল্যান্ড ওয়েতে করতে পারতেন। বস্ত্রপাট মন্ত্রণালয় আমাদের সাথে যদি একটু আলাপ করে করতেন। কারণ দেখুন এই যে হঠাৎ করে বন্ধ করলেন, তারপরে কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দুই তিন দিন আগেও মির্জা আজম সাহেবের সাথে আমরা বৈঠক করেছি, কাঁচাপাট ব্যবসায়ী এবং রপ্তানিকারকরা। সেই বৈঠকে আমাদের সাবেক প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ানও ছিলেন। যে ওনারও তো শ্রমিক সমস্যা, আপনি জানেন যে উনি খুলনা দৌলতপুর বেল্টের একজন শ্রমিক নেত্রী। তো এইখানে হাজার হাজার লোক শ্রমিক প্রায় বেকারি হয়ে গেছে এই ঘোষণার ফলে। তো এইখানে তখন উনি আমাদেরকে যে তথ্যটা দিলেন ওই সভায়, উনি বললেন যে পাট অধিদপ্তর থেকে একটা তথ্য দেওয়া হয়েছে যে কাঁচা পাটের খুব স্বল্পতা রয়েছে। আজগুবি একটা ফিগার ওনারা দিলেন, যে ফিগারের সাথে আমাদের বাস্তবতার কোনো মিল নেই। জনাব রেজাউল করিম, আপনি যেটি বলছিলেন যে সরবরাহের পরিস্থিতিটা আসলে কি এখন? আমি যেটা বলছিলাম যে পাট অধিদপ্তর থেকে তখন মন্ত্রী মহোদয়ের সামনে, মানে মির্জা আজম সাহেবের সামনে একটা তথ্য মানে পরিবেশন করা হয় আমাদের সভায়, যেখানে বেগম মনুজান সুফিয়ান উপস্থিত ছিলেন, আমরা কাঁচাপাট রপ্তানিকারকরা অনেকে ছিলাম। তো ওখানে তথ্য দেখলাম মানে মানে আজগবি তথ্য বলবো, এই জন্য ওনাদের মানে হিসাবে দেখাচ্ছে যে মাত্র 7 লক্ষ বেল কাঁচাপাট নাকি আমাদের দেশে অভ্যন্তরে আছে। কিন্তু এটা দেখলে তো মন্ত্রী মহোদয় কেন, যে কোনো সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার কথা। কারণটা হলো অন অ্যান অ্যাভারেজ আমাদের দেশে 75 লক্ষ বেল পাট উৎপাদন হয় ফর দি লাস্ট 5 ইয়ার্স। তাইলে আপনার জুলাই থেকে সিজন শুরু হইল, আপনার অ্যাভেলেবিলিটি কত লক্ষ বেল দেশে মানে আমরা ক্রয় করলাম, কত লক্ষ বেল লোকাল মিলে কনজিউম করলো, কত লক্ষ বেল আমাদের এক্সপোর্ট করলাম, তারপরে একটা হিসাব দাঁড়াবে। এবং ব্যালেন্সটা আমাদের ইন হ্যান্ড অটোমেটিক্যালি থাকতে হবে, চাই আমার কাঁচাপাট ব্যবসায়ীর ঘরে হোক, রপ্তানিকারকের ঘরে হোক, মিলের ঘরে হোক, কৃষকের ঘরে হোক, মজুদারের ঘরে হোক, বাট জুট মাস্ট বি দেয়ার। তো এতে তো দেখা যায় যে তাহলে পাট 75 লক্ষ বেল, কিন্তু পাট অধিদপ্তরই বলতেছে যে এই বছরও হয়েছে, তাহলে পাটটা গেল কোথায়? তা আমাদের ক্যালকুলেশনে আমাদের তো অ্যাকচুয়ালি ধারণা মাফিক, যেহেতু আমরা মাঠ পর্যায় থেকে আমরা পাট ক্রয় করি, আমরা কাঁচাপাট ব্যবসায়ী রপ্তানিকারকরা বিভিন্ন মোকাম থেকে, আমরা এখনও ক্যালকুলেশন করে দেখছি যে 40 থেকে 45 লক্ষ বেল পাট এখনও আমাদের হাতে আছে, মানে সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে। তো কোথায় 7 লক্ষ বেল আর কোথায় আপনার 40-45 লক্ষ বেল? এই 45 লাখ বেল যে বললেন, যেটা মানে স্টিল ইন হ্যান্ড উইদিন আওয়ার কান্ট্রি ইন ডিফারেন্ট স্টেজেস। এই পরিমাণ দিয়ে কি আমাদের যেই যতগুলো ব্যাগ সরবরাহ করা প্রয়োজন সেটি কি সম্ভব? এই যে আপনি একটা মূল্যবান প্রশ্ন করেছেন। এখানে মন্ত্রী মহোদয় বলতেছেন যে আমাদের যে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়ন করতে গেলে, যেমন ধান, চাল, সার, ভুট্টা, গম, চিনি, এই 6টাও কিন্তু মেইন এতে গেলে প্রায় 3,400 কোটি টাকার মতো পাট লাগবে এবং এতে উৎপাদিত মূল্য, এবং টোটাল অন অ্যান অ্যাভারেজ বিজিএমসি, বিজিএমএ, জুট স্পিনার্স সব মিলে কিন্তু 52 লক্ষ বেল কনজিউম করে দেশে। 75 লক্ষ বেল যদি আপনার মানে প্রোডাকশন হয়, এবং রপ্তানি, আমাদের কাঁচাপাট রপ্তানি কিন্তু ধারাবাহিকতা মানে অলরেডি নেমে আসতেছে। 3 বছর আগে 20 লক্ষ বেল এক্সপোর্ট হয়েছে, 2 বছর আগে 11 লক্ষ বেল, গত বছর 9.5 লক্ষ বেল, আর এখন তো আপনার 3-4 লক্ষ বেল যেতে না যেতেই মানে বন্ধ হয়ে গেল। এটার কি ভবিষ্যৎ, এটা তো সহজেই অনুমেয়। তো ভালো কথা, মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের অভ্যন্তরে যদি কাঁচাপাট মানে আমরা মানে ইউজ করতে পারি, তাহলে আমরা বাইরে রপ্তানি করব কেন? আমরাও একমত, শতভাগ একমত অবশ্যই। কারণ কাঁচাপাট ব্যবসায়ীর রপ্তানিকারকরা আমরা এককালে 2,000-2,500 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। কিন্তু এখানে ভুলে গেলে চলবে না যে আমাদেরও একটা অবদান রয়েছে। কারণ মৌসুমের শুরুতে কিন্তু আমরা
কৃষক পর্যায় থেকে আমরা কাঁচা পাটটা খরিদ করি এবং উপযুক্ত মূল্য দিয়ে। সিজনের শুরু বলতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যে মাসগুলো, বিষয়টাতে আমি পরে আসবো। তো আমার যে প্রশ্নটি, যে এই যে পরিমাণ পাট এখন আছে, মজুদ আছে, সেটি দিয়ে এই আমাদের যে চাহিদা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেটা আপনি বলতেছেন ওই যে মানে 6 ক্যাটাগরির যে বস্তাটা বানাতে, অবশ্যই এটা হবে। কিন্তু এটার জন্য এই যে একটা ভুয়া ফিগার দিয়ে দিল, এখন পাট অধিদপ্তর বলতেও পারতেছে না যে এটা মানে আর আগে পিছে কি। তখন মন্ত্রী মহোদয় ন্যাচারালি রেগে উঠলেন এবং বললেন যে তাহলে কাঁচা পাট রপ্তানিকারকদের এই ফিগার, আপনার এই ফিগার কেন? খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে এটা আবার ফের চেকিংয়ের জন্য আপনার পাট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছে যদি এই পরিমাণ পাটের কিছু কমও হয়, আমাদের এটা যদি চলে, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের এই কাজ মানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আমি বিবেচনা করব। জি, গোলাম মওয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই যে এই যে প্রজ্ঞাপনটা হয়েছে, তো এটিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? এটা যৌক্তিকতাটা যদি একটু ব্যাখ্যা করেন। প্রথমত হলো যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কাঁচা পাট রপ্তানিকারকদের যে একটি বিষয় যেটি বলা হলো যে অনেকগুলো অর্ডার অলরেডি নেওয়া হয়েছে, এলসি খোলা হয়েছে, কিন্তু পুরোটি যায়নি এবং রয়ে গেছে। কিছুদিন আগে ভারতেও কিন্তু আমাদের এই একই রকম একটি সিদ্ধান্তের কারণে আমাদের রপ্তানিকারকরা সেখানে একটি সমস্যার মধ্যে পড়েছিলেন। পরে ভারত সরকার যেটি সিদ্ধান্ত নিল যে ওই ডেট পর্যন্ত যে সমস্ত অর্ডারগুলো নেওয়া হয়েছে তার সবই কারকরা রপ্তানি করতে পারবেন ভারতে। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সেই একই রকমভাবে সিদ্ধান্তটি হওয়া উচিত যে ডেটে প্রজ্ঞাপনটি জারি হলো সেই ডেট পর্যন্ত বা তার আগ পর্যন্ত যেগুলো এলসি খোলা হয়েছে সেগুলো যেন সবই যেন এক্সপোর্টের অর্ডারগুলো যেন বাস্তবায়ন হয়। এটি হলো প্রথম দিক। দ্বিতীয় দিকটি হলো যে কাঁচা পাট রপ্তানির করা না করার বিষয়টি এবং অভ্যন্তরীণ বাজারে চাহিদা বা ম্যান্ডেটরি প্যাকেজিং বাস্তবায়ন। এখানে দেখবার বিষয় হলো যে অভ্যন্তরীণ বাজারে কতটুকু চাহিদা রয়েছে বা কতটুকু চাহিদা বাস্তবায়ন সম্ভব সেটির নিরিখে আমরা চিন্তা করতে পারি যে কাঁচা পাট কতটুকু আসলে রপ্তানি করবার মতো বাড়তি রয়েছে। প্রতি বছরে কিন্তু কাঁচা পাট রপ্তানি করতে হয়, তার কারণ হচ্ছে অভ্যন্তরীণ বাজারে পুরোটা চাহিদা মেটানো যায় না এবং এই জন্য এটি বাড়তি থাকে। কিন্তু যেটি হয় যে এটিকে যদি আপনি পুরো অবারিত করে দেন তাহলে যেটি হয় যে অভ্যন্তরীণ উৎপাদকরা মাঝে মাঝে একটু সমস্যার মধ্যে পড়ে যান। আবার যদি পুরো আটকে দেন তাহলে যেটি হয় যে বাজারে পাটের দাম একেবারে পড়ে যায়, কৃষক পর্যায়ে তার আবার একটা নেতিবাচক প্রতিক্রিয়া পড়ে। ফলে এখানে খুব পাট মন্ত্রণালয় থেকে যেভাবে একটি সিদ্ধান্ত দরকার যে কতটুকু আসলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা রয়েছে সেটুকু নিরিখে আসলে রপ্তানিকারক কাঁচা পাট রপ্তানির জন্য কতটুকু সুযোগ রয়েছে সেই বিষয়টি আসলে ঠিক করা। পুরোপুরি বন্ধ করাও যেমন ঠিক হবে না, তাতে যেমন কৃষক পর্যায়ে নেতিবাচক প্রতিক্রিয়া পড়ে। এবার যেমন দাম প্রায় 13% বৃদ্ধির ফলে কৃষক পর্যায়ে তার একটা পজিটিভ রিয়াকশন আছে, তারা মনে করছেন যে তারা ভালো দাম পেয়েছেন। আবার যখন চাহিদা অভ্যন্তরীণ বাজারে থাকে না, আবার বাইরেও যখন চাহিদা থাকে না, তখন দেখা যায় যে এত কম দামে পাট পড়ে যায়। কখনো কখনো আমরা শুনি যে পাট পুড়িয়ে দিচ্ছেন বা তারা পাট ফেলে চলে যাচ্ছেন। ফলে সবার স্বার্থের বিষয়টি এখানে একটি দেখবার বিষয় আছে। অবশ্যই আমি বলবো যে কাঁচা অবস্থায় পাট রপ্তানির চেয়ে প্রসেস যদি আমরা রপ্তানি করতে পারি ভ্যালু অ্যাডিশন বেশি হয়, সেটি ঠিক। কিন্তু যেহেতু অভ্যন্তরীণ বাজারে এখনও পুরোপুরি চাহিদা মেটানো যাচ্ছে না, সুতরাং চাহিদার বিষয়টি যদি পুরোপুরি মূল্যায়ন করা যায়, অভ্যন্তরীণ ম্যান্ডেটরি প্যাকেজিং বাস্তবায়ন এবং রপ্তানি চামড়া পাটজাত পণ্য উৎপাদন করে রপ্তানি, এগুলোর যদি চাহিদা উৎপাদন করা যায় এবং সক্ষমতা ক্যাপাসিটি কতটুকু আছে আসলে উৎপাদন করার, সেটি নিরিখে বিচার করে তারপরে আমার মনে হয় যে কাঁচা পাট রপ্তানির বিষয়টি বিবেচনা নেওয়া। আরও একটি বিষয় এখানে দেওয়া দরকার, অনেক সময় দেখা যায় স্টক থেকে যায়। গত বছরের কিন্তু স্টক আমরা গত 2-3 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কাঁচা পাটজাত পণ্য রপ্তানি কিন্তু সেভাবে অতটাই বাড়ছে না। ফলে জুট মিলগুলোতে প্রচুর আসলে পণ্য স্টক থেকে যায়। ফলে পাট মন্ত্রণালয়ের উচিত হবে আসলে একটা নির্মোহ জায়গা থেকে দেখা যে পাট রপ্তানি বন্ধ করবার জন্য কি আসলে পাটের দামটি কমিয়ে দেবার জন্য এটি, নাকি না আসলেও অভ্যন্তরীণ বাজারে উৎপাদনের জন্য যে কাঁচা পাট প্রয়োজন সেটির জন্য এই কাজটি করা হচ্ছে। সেই যৌক্তিক বিচারটি যেন সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যেন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেন। জনাব রেজাউল করিম, আপনার কাছে আসতে চাই যে পাটের বাজার তো বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছে এবং কৃষকরাও আসলে নিরুৎসাহিত হচ্ছে পাট চাষে। তো বিষয়টি কি, একরকম অভিযোগ রয়েছে বিজেএমসির উপরে, একরকম অভিযোগ যায় যে তারা ঠিকমতো ঠিক সময়ে তারা পাট কেনে না এবং বকেয়াও থাকে অনেক, এসব কারণেও হয়। তো আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা কাঁচা পাট ব্যবসায়ীরা কিন্তু অ্যাকচুয়ালি সিজনের শুরু থেকে
পাট ক্রয় করি টু গিভ দি ফেয়ার প্রাইস টু দি গ্রোয়ার্স। বিজিএমসি বলেন বা বিজিএমের যে মিলগুলো আছে তারা কিন্তু টাকার অভাবে কিনতে পারে না, তাদের অর্থনৈতিক সমস্যার কারণে বিভিন্ন সমস্যা। তো সেইটার দোষ তো আর আমাদের সেক্টর বহন করবে না। কেন আমি কথাটা বললাম, এই যে প্রজ্ঞাপনটা জারি করলো 1 মাসের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখা হলো উইথ দি প্লি যে দেশে কাঁচা পাট স্টক কম আছে। আমার প্রশ্ন হলো যে আপনারা বিজিএমসি বলেন বিজিএমএ বলেন, আপনারা সিজনের শুরুর থেকে পাট ক্রয় করেন না কেন? প্রতিটা বছরই আসলে এই অবস্থা। দেখেন, আমাকে কথা প্রসঙ্গে একটু বলতেই হয়, 1984 সনে এরকম মিড অফ দি সিজনে গিয়ে তৎকালীন সরকার আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া হঠাৎ করে রজুট এক্সপোর্ট ব্যান করে দিল। কি হলো? যে বন্যা হয়ে গেছে, না পাট কম হয়েছে। বছর শেষে দেখা গেল 10 লক্ষ বেল পাট আপনার ক্যারি ওভার হয়েছে। এমনকি এই সরকারের আমল 2009 সালে লতিফ সিদ্দিকী সাহেব আমাদের সাথে কোনো তৎকালীন বস্ত্র পাট প্রতিমা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া মানে আপনার বন্ধ করে দিল, এবং অনেকটা জোর করে আমাদেরকে মাল আপনার বিজিএমসির মিলে ঢুকাতে হলো 500-700 টাকা বেলে লস দিয়ে। সেই টাকা আমাদের ব্যবসায়ীরা আজ পর্যন্ত পায় নাই, অনেকেই পায় নাই, কিছু পাইছে কিছু পায়নি সরকারি মিল। এবং এখনকার যে পরিস্থিতিটা, অবশ্যই এটা ভিন্ন প্রেক্ষাপটে বর্তমান সরকারের এবং মাননীয় বস্ত্র পাটমন্ত্রী করেছেন, কিন্তু আমি বলবো এটা ভুল সিদ্ধান্ত এই কারণে যে আমাদের সাথে আমি যেটা শুরুতে আলাপ আলোচনা করলে এটার একটা ওয়ে আউটের ব্যবস্থা থাকতো, যেটা মুয়াজ্জেম ভাই বলে গেলেন। আমাদের তেলে এখন অ্যাটলিস্ট আমাদের 3 তারিখের আগের যে মালগুলার এলসি আছে সেই মালগুলার মানে ইমিডিয়েটলি আমাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। 1, 2 হইল যে আপনার কাঁচা পাটের যে পরিসংখ্যান তথ্যগত ভুলের কারণে তার আমরা দায়িত্ব গ্রহণ করব না। ওনাদের সরকারি কর্মকর্তা ওনাদের অদক্ষতা অযোগ্যতার কারণে এটা তারা তাদের পাট অধিদপ্তর বা তারা বহন করবে, এবং এই আপৎকালীন সময়ের যত আর্থিক ক্ষতি এবং ব্যাংকের টাকা দায় দেনা যা আছে লোকসান সরকারকে বহন করতে হবে। কারণ আমরা বেসরকারি কাঁচা পাট ব্যবসায়ী রপ্তানিকারকরা কিন্তু আমাদের বাপ দাদার বাড়িঘর মর্গেজ দিয়ে আমরা ব্যাংক থেকে লোন নেই। আমরা তো সরকারি মিল না বা সরকারি কিছু না, তাদেরটা হয়তো রাইট আপ করে দিল। এবং আমি দেখেন বিজিএমের মিলওয়ালারা বা স্পিনার্সরা তারা তো সাবসিডি পাচ্ছে 10% সাবসিডি, তারা কৃষক থেকে বেশি পাট, তারা পাটের এটা চক্রান্ত করে প্রায় সময় বন্ধ করে দেয়। কী হলো? কিছু হইলেই কাঁচা পাট সেক্টরওয়ালাদের দোষ। আরে বাবা, তাহলে তোমরা সিজন টাইমে পাট কিনো না কেন? আমরা যদি সিজন টাইমে পাটের দামটা না দেই, মনে করেন 1500 টাকা, যেটা মুয়াজ্জেম ভাই বলে গেল, হ্যাঁ ভেরি গুড, আমরা 1500 টাকা 2000 2100-2200 টাকা পর্যন্ত আপনার পাটের দামটা উঠছিল এই ব্যান্ডের আগে, এখন আবার হয়তো কমে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে আপনি আগামী মৌসুমে পাট পাবেন কোথায়? গ্রোয়াররা তো ন্যাচারালি আবার ডিসকারেজড হয়ে যাবে, তো পাটটা বিক্রি করবে কোথায়? এই সমস্ত দিক তো বিবেচনা করা উচিত ছিল সরকারের। জি, তো সেই বিষয়টি আসলে গোলাম মুয়াজ্জেম, আপনি কি মনে করেন যে অর্থমন্ত্রীর একটি বক্তব্য কিন্তু অলরেডি আমরা পেয়েছি যে উনি বলেছেন বিজিএমসির কারণেই আসলে তারা ঠিক সময় মতো পাট না কেনার কারণে কৃষকরা নিরুৎসাহিত হয়, অনেক সময় তার পাটের মূল্যও ঠিক মতো তারা পাচ্ছে না। তো বিষয়টা আপনার কাছে কি মনে হয়? দেখুন, মানে পুরো পাট খাতের ভিতরেই আসলে যেটা বলে যে একটা সাপ্লাই চেইন বা প্রোডাকশন প্রসেসটার মধ্যে একটা মিল থাকা বা একটা মানে ফুল একটা মার্কেট বেসড একটা মেকানিজম থাকা, সেটি আসলে পাট খাতে সবসময় আমরা দেখি না, এবং অনেক ক্ষেত্রেই সেটি অনুপস্থিত বলতে হবে। এর ফলে যেটা হয় যে এক জায়গাতে গিয়ে কখনো চাপ পড়ে, তখন তার আবার নেতিবাচক প্রতিক্রিয়া অন্য জায়গায় তৈরি হয়। কখনোই আমরা একটা ব্যালেন্সিং ওয়েতে গ্রোয়ার থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত এই ফুল সাপ্লাই চেইনটি আসলে অপারেট করতে দেখি না। এবং এর একটা বড় দুর্বলতার জায়গাটি হচ্ছে আসলে আমি বলবো যে সরকারি খাতের মিলগুলোর যেভাবে অপারেট করছে সেটি, কেননা তারাই আসলে কাঁচা পাটের মূল কনজিউমার বাংলাদেশে, কিন্তু তাদের পর্যায়ে বিভিন্ন কারণে দেখা যায় যে তারা এগুলো পর্যাপ্তভাবে এখানে ব্যবহার হচ্ছে না। এবং যেটি এখন অর্থমন্ত্রী যেটি বলছেন সাম্প্রতিক সময়ে যে তিনি নতুন করে আর টাকা দিতে রাজি না, কেননা সাম্প্রতিক সময়ে বিজিএমসির পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের মিলগুলো চালানোর জন্য প্রায় 30 কোটি বাড়তি টাকা দরকার, এবং তার একটা বড় কারণ হলো যে কাঁচা পাট কেনা, এবং আরেকটি হলো শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বা এগুলো দেয়া। প্রশ্নটি হলো যে একটি মিল যদি মিলটি যদি কম্পিটিটিভ ওয়েতে চলতো, তাহলে কিন্তু তার নিজের মেকানিজমেই তার র ম্যাটেরিয়াল কেনার জন্য তার নিজেরই টাকা থাকার কথা, অথবা ব্যাংক থেকে টাকা নেবার মতো তার সক্ষমতা থাকার কথা। কিন্তু আমাদের এই সরকারি মিলগুলো কিন্তু এমনভাবে চলছে যে তার নিজের পক্ষে আর তার প্রফিট জেনারেট করে নিজের চলা, এটি কিন্তু তার পক্ষে অনেক বছর ধরে সম্ভব হচ্ছে না। সরকার উদ্যোগ নিয়েছিলেন 2010 সালে যে রাইট অফ করে দিয়েছিলেন প্রায় 5000 কোটি টাকা, কিন্তু তার
তারপরে 2 বছর ভালো থাকার পরে কিন্তু আবার মিলগুলো কিন্তু লসে চলে গেছে। অর্থাৎ যেটি দাঁড়াচ্ছে যে মিলগুলো কখনোই নিজের সক্ষমতায় প্রফিট করে এগিয়ে যাওয়া বা নিজের প্রফিট করে বাজার থেকে র ম্যাটেরিয়াল কেনার মতো সক্ষমতা অর্জন করা অথবা ব্যাংকেবল থাকা এই পর্যায়ে থাকতে পারছে না। ফলে প্রায়শই যে কথাটি বলা হয় যে সরকার না টাকা দিলে কাঁচামাল কিভাবে কিনবো, এই কোনোটেশনটি আসলে ঠিক না। সরকার কিন্তু টাকা দেওয়ার কথা না, টাকা দেবার কথা হচ্ছে কাঁচামাল কেনার জন্য তাকে ব্যাংক থেকে ঋণ করার কথা এবং ঋণ করে দরকার হলে টাকা শোধ করে পরিশোধ করার কথা। এবং সরকারের কাছ থেকে মিলগুলো যেভাবে টাকা নেয় এটি কিন্তু আসলে অনুদান না, এটি কিন্তু আসলে একটি ঋণ। কিন্তু যেটি দেখা যায় যে বছর পর বছর এই টাকাটি যখন পরিশোধ হয় না, সরকার কিন্তু এগুলো নিজের লায়াবিলিটি হিসাবে নিয়ে ফেলেন এবং এক প্রকার এটি অনুদানে গিয়ে দাঁড়ায়। ফলে যেটি হচ্ছে যে সরকারি মিলগুলোকে কম্পিটিটিভ ওয়েতে চলবার মতো যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নিয়ে আসা যাচ্ছে না। এবং এর সাথে প্রায়শই শ্রমিকদেরকে দায়ী করা হয়। সবসময় কিন্তু শ্রমিকদের ব্যাপারটিও মূল দায়ী না, ম্যানেজমেন্টের দুর্বলতা রয়েছে, স্ট্র্যাটেজির দুর্বলতা রয়েছে। এই সমস্ত কারণে কিন্তু আমার মনে হয় যে সরকারেরও ভেবে দেখা দরকার যে সরকারি খাতের জুট মিল এবং অন্যান্য যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কতটুকু আসলে সম্ভব এদের পক্ষে কম্পিটিটিভ ওয়েতে চলা। যদি না চলা সম্ভব হয় তাহলে শুধুমাত্র কিছু শ্রমিককে বলা, এটি বলার কোনো যুক্তি নেই যে শ্রমিকদের টিকিয়ে রাখা বা এত কোটি লোককে তারা ভরণ পোষণ দিচ্ছেন এই খাতের মাধ্যমে, এই যুক্তিটি আসলে মিল পরিচালনার জন্য যুক্তি না। যদি সরকার মনে করেন যে এই ধরনের লোকদের তারা ব্যবস্থা করতে চান তাহলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, অন্যান্য কর্মসূচি রয়েছে, সেগুলোর মধ্যে যেতে পারে। কিন্তু কম্পিটিটিভ ওয়েতে থাকতে হলে অবশ্যই মার্কেট বেসড মেকানিজমে থাকা দরকার। আর সর্বশেষ যে কথাটি, এই কারণে যেটি হচ্ছে যে আমাদের দেশে উৎপাদন খরচ যা হয় সরকারি মিলগুলোতে, তার থেকে অনেক কম দামে তাদেরকে বাজারে প্রাইস অফার করতে হয় বলে আন্তর্জাতিক বাজারে আমাদের বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং ডিউটি বসানো হয়েছে পাটের পণ্যের উপরে। সুতরাং এইভাবে কিন্তু মার্কেট অপারেশন কিন্তু চলতে পারে না এবং সরকারি মিলগুলোর প্রাইসিংয়ের দুর্বলতার জন্য কিন্তু বেসরকারি মিলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে সামগ্রিকভাবে সরকারের বিবেচনায় নেওয়া উচিত যে কতটুকু সক্ষম দক্ষভাবে তারা এই মিলগুলোকে পরিচালনা করতে পারবে। আরও আধুনিকায়ন করা প্রয়োজন। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।